দর্শক, আমরা জ্বালানি নিয়ে যেই সংকটের মধ্যে আজকে দাঁড়িয়ে আছি, সেটাকে আপনারা খেয়াল করেছেন যে বারবার একটা বৈশ্বিক পরিস্থিতির উপরে কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি সরকারের কাছ থেকে। এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, ইরানকে ঘিরে যে সংঘাত সেটা তেলের বাজারকে অস্থির করছে, দাম বাড়ছে, সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সবই দর্শক সত্য কথা। আর এদিকে বাংলাদেশে যেহেতু ডিজেল এবং এলএনজির ক্ষেত্রে আমদানি নির্ভর বাংলাদেশ, তাই চাপটা পড়বে এটা স্বাভাবিক। কিন্তু দর্শক, এখানে কিন্তু কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে, সেই দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ১ম কথা দর্শক, আজকে এই যে জ্বালানির এই সিচুয়েশনটা যে তৈরি হলো ওয়ার্লড ওয়াইড, এটা তৈরি হলো কিভাবে? এই যুদ্ধটাকে কে উস্কে দিয়েছিল? সেই আমেরিকা, যেই আমেরিকা কিন্তু সেই অথর্ব এবং লুটেরা এবং মববাজ ইউনূস সরকারকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এবং একটা meticulous ডিজাইন করে আ শেখ হাসিনাকে আ একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের যেই সরকার সেটাকে কিন্তু তারা পদত্যাগে বাধ্য করেছে। এখন এই যে দেশে যে তাদেরই এই আমেরিকার সৃষ্ট যে আজকে সমস্যা, আ তারা তারা এখন কি করছে? এই যে একটা সংকটের মধ্যে আমরা পড়লাম, আ আ আমরা তাদের সাথে ইউনূস সরকার একটা গোলামির চুক্তি করেছিল। এখন তারেক জিয়াও তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছেন। তো সেই আমেরিকা কি আমাদেরকে কোন রকম বাস্তব সহযোগিতা দিচ্ছে? এই যে জ্বালানি সংকটে আমরা পড়ছি এবং আরো পড়তে যাচ্ছি। আমরা কি আমেরিকা না দিক, অন্তত প্রয়োজনে আমরা কি রাশিয়া থেকে তেল আনতে পারবো? নাকি আ সেটারও আমরা মানে অনুমোদন পাবো না আমেরিকার কাছ থেকে? এইসবের কোনো কিছুর কিন্তু কোনো জবাব নেই। বরঞ্চ আমরা কি দেখছি? আমরা দেখছি বিএনপি সরকার এই ইউনূস সরকারের মতোই আমেরিকার সাথে যে একপেশে যে গোলামির চুক্তি, ডিপ স্টেট এর সাথে যে গোপন সমঝোতার রাজনীতি সেটাই কিন্তু অব্যাহত রেখেছে। আরেকটি কথা দর্শক, বাংলাদেশে পেট্রোল এবং অকটেনের এমন সংকট কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাত করে আমরা কিন্তু আমাদের চাহিদার একটা বড় অংশ দর্শক মেটাতে পারি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ৩ টি জায়গায় দেখছি আমরা। এক হচ্ছে পরিকল্পনার অভাব। কারণ বছরের পর বছর আমরা জানি আমরা আমদানি নির্ভর। তবুও রিজার্ভ বাড়ানোর কোনো দীর্ঘমেয়াদী উদ্যোগ কিন্তু ইউনূস সরকারকে আমরা দেখিনি। যদিও মুখে, মুখে তারা রাষ্ট্রের সবকিছু ঠিক করে ফেলবে, সংস্কার করে ফেলবে। এগুলো করে সে তার নিজের ঋণ-টিন মাফ করিয়ে নিল, নিজেদের পকেট ভরল, তার নিজের আর নিজের উপদেষ্টাদের। আর হচ্ছে কি তাদের ক্ষমতাকে কিভাবে আরো সুসংহত করা যায়, দীর্ঘায়িত করা যায়, দেশটাকে কিভাবে একটা রাজাকারদের কবলে দেওয়া যায়, সেইগুলো ছাড়া তাদের আর কোন ধরনের কোন সংস্কার নেই। এখন আমরা বিএনপির ক্ষেত্রেও আমরা তাই দেখছি যে কোন ধরনের এই ক্ষেত্রে কিন্তু কোন ধরনের কোন অগ্রগতির কোন পরিকল্পনাও আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে চাহিদা যদি হঠাৎ বাড়ে কোন একটা সংকটে তাহলে সেটা কিভাবে সামাল দেওয়া হবে তারও কোন ধরনের বিকল্প পরিকল্পনা কিন্তু আমরা ইউনূস সরকারেরও দেখিনি এবং বিএনপি সরকারের মধ্যেও দেখছি না। আর ৩ নম্বর যেটি সবচাইতে প্রকট দর্শক সেটা হচ্ছে সরকারের প্রতি মানুষের যে আস্থার সংকট। এখন মানুষকে খুব একটা দোষ দেওয়া যায় না। কারণ বিএনপির শাসনামল তো মানুষ ভুলে যায়নি। বাংলাদেশের মানুষ তো পোড় খাওয়া মানুষ, বহু দুঃখে দুঃখী মানুষ, বহু প্রতারণার শিকার হওয়া মানুষ। তো বিএনপি সরকার যতই বলছে যে সবকিছু ঠিক আছে, মানুষ কিন্তু কোনোভাবেই সেটাকে বিশ্বাস করছে না। তাই কিন্তু আমরা দেখছি যে তারা অতিরিক্ত কিনছে, মজুত করছে এবং এক ধরনের যে প্যানিকড হওয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ফলাফল আমরা কি দেখছি? আমরা দেখছি যে মানুষ নিজের গাড়ি ঠেলে পাম্পে নিয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়াচ্ছে। এই ছবিগুলো যদি আপনারা দেখেন সেটা কিন্তু কোনো বৈশ্বিক সংকটের ছবি না। বরং একটা রাষ্ট্রীয় ব্যর্থতার একটা স্পষ্ট ছবি। আমরা আরো দেখছি দর্শক যেটা খুব হাস্যকর, ভুল চিকিৎসা। যেখানে আমরা দেখছি যে সমস্যাটা, সংকটটা জ্বালানির, আর আমরা দেখছি বিএনপি সরকার চিকিৎসা করছে কিসের? বিএনপি সরকার চিকিৎসা করছে আলোর। আ কারণ আমরা কি দেখছি? বিএনপি সরকারের কি প্রতিক্রিয়া দেখছি? আ এগুলো সমস্যার
প্রকৃতিটা একেবারেই না বুঝে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা স্পষ্ট উদাহরণ। কারণ তারা কি করছে? তারা অফিসের সময় কমাচ্ছে, দোকান ৬ টায় বন্ধ করছে, বিয়ে উৎসবের লাইট বন্ধ করছে। এসব কিন্তু শুনতে ভালো শোনায়, কিন্তু বাস্তবে এগুলো কিন্তু সমস্যার যে সংকটের জায়গায়, সেখানে কোনো ধরনের পরিবর্তন আনতে ব্যর্থ হচ্ছে। কারণটি কি? বিশেষজ্ঞরা কিন্তু খুব স্পষ্ট করে বলছেন, আমি বিভিন্ন বিশেষজ্ঞর মতামত যেগুলো পড়লাম, পত্র-পত্রিকায় কিছু এসেছে, কিছু টক শোতে আমি যেগুলো দেখছি, এবং আমি যেটা দেখলাম আ পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো, কারণ আমি যেই দেশটাতে থাকি সেখানেও আমি সরকারের কিন্তু আমি পদক্ষেপগুলো দেখছি। বিশেষজ্ঞরা কি স্পষ্ট করে কি বলছেন? যে বিএনপি যতগুলো পদক্ষেপ এর মধ্যে ঘোষণা করেছে সেগুলো সবই বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ, জ্বালানি সাশ্রয়ের কিন্তু না। বিএনপি দর্শক কি করতে পারত? বিএনপি পরিবহন খাতে নিয়ন্ত্রণ আনতে পারত। কর্মঘণ্টার ডে লাইট অনুযায়ী সামঞ্জস্য করতে পারত। বড় ভোক্তা খাতগুলোকে খাতগুলোতে টার্গেটেড কিছু নীতি বা পলিসি গ্রহণ করতে পারত। কিন্তু এগুলো কিচ্ছু তারা করেনি। এখন দর্শক, জ্বালানি খরচের প্রধান ক্ষেত্র হলো পরিবহন, যেখানে কোনো কার্যকর নীতি কিন্তু বিএনপি সরকারকে আমরা নিতে দেখলাম না। অন্যান্য দেশগুলোর কথা আমি আপনাকে বলছিলাম, আমরা কি দেখি? যখন জ্বালানি সংকট তৈরি হয় তখন অ্যা অ অ উন্নত দেশগুলো সরাসরি পরিবহন চাহিদাকে কিন্তু লক্ষ্য করে। সো গাড়ির ব্যবহার সীমিত করা, অড ইভেন নাম্বার প্লেট এই ব্যবস্থাটা চালু করা, কার্পুলিং উৎসাহ দেওয়া, পাবলিক ট্রান্সপোর্ট বাড়ানো, ওয়ার্ক ফ্রম হোম চালু করা, এমনকি স্পিড লিমিট নির্ধারণের মতো পদক্ষেপও কিন্তু তারা হাতে নেয়। অর্থাৎ তারা সমস্যার কেন্দ্রে কিন্তু হাত দেয়। কিন্তু বিএনপি এখন পর্যন্ত যা করছে তা মূলত আমরা যেটাকে বলি পেরিফেরাল। তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, উম আ মনে হচ্ছে সেগুলো কোন ধরনের ডেটা ড্রিভেন নয়। বরং অনেকখানি মনে হচ্ছে যে তারা অনুমান করে করছেন কাজগুলো। যে এটাতে হয়তো কাজ হতে পারে। কোন ধরনের কোন রকমের একটা রিসার্চ, কোন ধরনের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে যে একটা সিদ্ধান্ত নেওয়া, সেরকম কোন কিছুর লক্ষণ আমরা দেখছি না। এর পাশাপাশি বিএনপি সরকার যে রেশনিং বা সাশ্রয়ের কথা বলছে, সেটাও কিন্তু একটা ঘোষণা মাত্র হয়ে থেকে গেছে। কার্যকর রেশনিং মানে কি দর্শক? কার্যকর রেশনিং মানে হলো স্পষ্ট একটা বরাদ্দ কাঠামো থাকা, খাতভিত্তিক অগ্রাধিকার দেওয়া, কঠোর মনিটরিং এবং একটা প্রয়োগযোগ্য নীতি থাকা। এখানে এগুলোর কোনটারই কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই সংকটের বাংলাদেশে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিট সাপ্লাই চেইন ব্রেকডাউন। যেটা সরকার স্বীকার করতে আসলে চাইছে না। যদি সত্যিই দর্শক সরবরাহ স্বাভাবিক থাকতো, তাহলে পাম্পে কিন্তু প্রতিদিন এই দীর্ঘ লাইনটা তৈরি হতো না। বাস্তবে কোথাও না কোথাও বরাদ্দ, পরিবহন অথবা সমন্বয়ের একটা ঘাটতি তৈরি হয়েছে, যেটা খুবই স্পষ্ট, কিন্তু সরকার সেটা স্বীকার করতে চাইছে না। এখানে এনফোর্সমেন্টও দর্শক খুবই দুর্বল। মজুদ বিরোধী অভিযান চালানো হচ্ছে বলে বারবার বলা হলেও তার কোন রকম বাস্তব ফলাফল কিন্তু দৃশ্যমান নয়। কালোবাজারি কিংবা অতিরিক্ত মজুদ নিয়ন্ত্রণে সরকার একেবারেই ব্যর্থ হয়েছে। এখন এই সংকটের অর্থনৈতিক প্রভাবও কিন্তু গভীর। পরিবহন খরচ বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, ছোট ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক জীবনযাত্রার কিন্তু ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু কোনো আইসোলেটেড শুধু জ্বালানি ক্রাইসিস না, এটি একটি মাল্টিপ্লায়ার ক্রাইসিস দর্শক। তো বলা যায় এই পর্যন্ত আমরা যা দেখছি সেটাতে বিএনপি সরকার সমস্যার সমাধান করছে না, বরঞ্চ সমস্যাটাকে ধামাচাপা দেবার একটা চেষ্টা করছে এবং এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা একটা হেডলাইন মেকিং, হয়তো সংবাদের শিরোনামও হিসাবে ভালো, কিন্তু অ্যাকচুয়াল কার্যকর সংকটের সমাধানের এর জন্য কিছুই না। এখন দর্শক, এখানে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই সংকট, এই জ্বালানি সংকট কিন্তু এখানেই থেমে থাকবে না। মনে রাখবেন দর্শক, যে জ্বালানি সংকট কিন্তু কখনো একা আসে না। এর সঙ্গে যুক্ত থাকে একটা চেইন রিঅ্যাকশন। জ্বালানিতে টান পড়লে সেচ ব্যাহত হয়, একই সঙ্গে গ্যাস নির্ভর ইউরিয়া সার উৎপাদনও চাপের মধ্যে পড়ে। ফলে খুব দ্রুত কিন্তু সার সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে। আর সার সংকটের পরিণতি কিন্তু সরাসরি খাদ্য উৎপাদনে প্রতিফলিত হয়। আমরা শুনেছি সারবাহী কয়েকটি জাহাজ ইতিমধ্যেই অলরেডি আটকা পড়েছে এবং আসতে পারছে না। কাজেই একটা সার সংকট কিন্তু আমরা আ একেবারে দৃশ্যমান দেখছি।
অর্থাৎ আজকের যে জ্বালানি সংকট সেটা আগামী দিনের সার সংকট এবং তারপরে কিন্তু সেটা একটা খাদ্য সংকটের ভিত্তি তৈরি করছে দর্শক। এখন এই পরিস্থিতিতে যদি একটা দায়িত্বশীল সরকার, একটা যোগ্য সরকার ক্ষমতায় থাকতো তাহলে তারা কি করত? তারা অবিলম্বে একটি কৃষি সুরক্ষা পরিকল্পনা করত। সার সরবরাহ নিশ্চয়তা এবং খাদ্য নিরাপত্তার যে কৌশল সেটা ঘোষণা করত। কিন্তু এখন পর্যন্ত কি আপনারা সেরকম কোনো প্রস্তুতির কোনো ইঙ্গিত দেখছেন? আম এখন দর্শক, জ্বালানি সংকট আমাদের এখনকার একটা বিশাল সমস্যা। কিন্তু তার চাইতেও ভয়াবহ সংকট হচ্ছে এই যে এখন টিকা সংকট যেটা যাচ্ছে। কারণ এখানে শুধু যে জনগণের ভোগান্তি হচ্ছে তাই না, এখানে এখন জীবনহানি হচ্ছে এবং কাদের হচ্ছে? এই দেশের শিশুদের। এবং সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে বেদনার বিষয় হচ্ছে এই সবগুলো শিশুর মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য ছিল দর্শক। এবং এইখানেই এসে সরাসরি দায়টা বর্তায় মোহাম্মদ ইউনূসের ঘাড়ে। আমরা দেখলাম, খুব অবাক হয়ে দেখলাম যে শেখ হাসিনা সরকারের সময় যে টিকাদান কর্মসূচি ছিল যা বহু বছর ধরে গড়ে ওঠা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, প্রশংসিত একটি শক্তিশালী ব্যবস্থা ছিল, সেটাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে হঠাৎ করে থামিয়ে দেওয়া হলো। প্রায় ৬ মাস আমরা শুনলাম যে টিকা কেনা কার্যত বন্ধ ছিল। ফলাফল কি? যক্ষ্মা, পোলিও, নিউমোনিয়া, ডিপথেরিয়া একাধিক টিক্কার এখন সংকট দেখা দিয়েছে। শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং আরো লক্ষ, লক্ষ শিশু এখন একটা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। শেখ হাসিনা সরকারের সময় যে টিকাদান কর্মসূচি ছিল দর্শক, সেটা কিন্তু হঠাৎ তৈরি হওয়া কিছু ছিল না। এটা ছিল বহু বছরের গড়ে ওঠা একটা রাষ্ট্রীয় অবকাঠামো। একটি টেস্টেড ডেলিভারি সিস্টেম দর্শক। একটা বলা যায় একটা পাবলিক হেলথ অলমোস্ট লাইক অ্যান আর্কিটেকচার। যার পিছনে ছিল পরিকল্পনা, ধারাবাহিকতা, প্রকিউরমেন্ট ডিসিপ্লিন, ফিল্ড লেভেল কোঅর্ডিনেশন আর সবচেয়ে বড় কথা শিশুদের জীবনকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা। যেই মানসিকতা শেখ হাসিনা ধারণ করতেন। সেই ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে থামিয়ে দেওয়া হলো দর্শক। শেখ হাসিনার প্রকল্প বলে সেটাকে কেটে বাদ দেওয়া হলো। এর ফল কি হবে? শিশুদের কি হবে? ইমিউনাইজেশন গ্যাপ কত ভয়ংকর হতে পারে? মিজলস বা পোলিও বা নিউমোনিয়ার মতো রোগের বিরুদ্ধে সুরক্ষা ভেঙে পড়লে একটা রাষ্ট্রের জীবনে যে কি বিপর্যয় নামতে পারে সেসবের কোনো কিছুর তোয়াক্কা করা হলো না। দর্শক, এটা কোনো পলিসি মিসক্যালকুলেশন না। এটাকে আমি বলতে চাই একটা ভিন্ডিকটিভ স্টেটক্রাফট। এটা প্রতিশোধ পরায়ণ রাজনীতির একটা জ্বলন্ত উদাহরণ। এটা এমন একটা নিষ্ঠুরতা যেখানে রাজনৈতিক বিদ্বেষ শেষ পর্যন্ত শিশুদের জীবন কেড়ে নেয়। একটা সিদ্ধান্তের পরিণাম যে কত ভয়ংকর হতে পারে সেটা বোঝার জন্য কিন্তু খুব বেশি কল্পনার দরকার নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে মিজলস ভ্যাকসিনেশন ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৫৯ মিলিয়ন মৃত্যু ঠেকিয়েছে। ইউনিসেফ বলছে ইমিউনাইজেশন বিশ্বে প্রতি বছর আনুমানিক ৪.৪ মিলিয়ন মৃত্যু প্রতিরোধ করে। অর্থাৎ টিকা কিন্তু কোনো রাষ্ট্রের জন্য কোনো সহায়ক কর্মসূচি নয় দর্শক। এটা জীবন রক্ষাকারী রাষ্ট্রীয় দায়িত্বের কিন্তু কেন্দ্রবিন্দু। আর তাই যখন একটি সরকার জেনে শুনে প্রস্তুতি ছাড়া, বিকল্প ব্যবস্থা ছাড়া procurement continuity না রেখে একটা টিকার চলন্ত প্রকল্পকে থামিয়ে দেয়, তখন সেটা শুধু কিন্তু একটা অব্যবস্থা না, সেটা কিন্তু শিশুদের জীবনকে ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া। আ এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্যাচ আপ ভ্যাকসিনেশন গাইডেন্স কিন্তু খুব স্পষ্ট করে বলে যে ডিসরাপশন, ডিলে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি যে কারণেই টিকাদান ব্যাহত হোক, তারপর দ্রুত কিন্তু ক্যাচ আপ স্ট্র্যাটেজি, রিকভারি প্ল্যান, কন্টিনিউয়াস ইমিউনাইজেশন এফোর্ট কিন্তু চালু করতে হয়। অর্থাৎ ডিসরাপশন হলে একটা ভালো সরকার কি করে সে সম্পর্কেও কিন্তু আন্তর্জাতিক যেটা জনস্বাস্থ্য নীতি যদি বলে আমরা কিছু মনে করি, সেটাতে কিন্তু কোনো অস্পষ্টতা নেই। তো এখানেই কিন্তু ইউনূস সরকারের যে ভয়ংকর পৈশাচিক চেহারা, দ্য হরর অফ ইট অল, এটা কিন্তু আমাদের একেবারে চোখের সামনে চলে আসে। কতগুলো শিশু যাদের আজকে বেঁচে থাকার কথা দর্শক, স্রেফ মরে গেল টিকার অভাবে।
ভাবা যায়। ভাবুন দর্শক, একটা হতভাগ্য বাবা-মা তার সন্তানকে টিকা কেন্দ্রে আদরের বুকের ধন তার সন্তানকে টিকা কেন্দ্রে নিয়ে গেল। তাদেরকে ফিরে আসতে হয়েছে খালি হাতে। আবার গেছেন, আবারও তাদেরকে ফিরে আসতে হয়েছে খালি হাতে। তারপর একদিন সেই শিশুটি জ্বরে পড়ল। হাসপাতালে গেল, আর ফিরে এলো না। এই মৃত্যুগুলোকে কি আমরা দুর্ভাগ্য বলব? না দর্শক। এগুলো সবই ছিল preventable death, একটা avoidable loss। এটা এমন একটা রাষ্ট্রীয় ব্যর্থতা যা ঘটতই না যদি রাজনৈতিক প্রতিহিংসা প্রশাসনিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ না করত। দর্শক, একটা শিশুর মৃত্যু মানে একটা ভবিষ্যতের মৃত্যু। এই জায়গায় মোহাম্মদ ইউনূসের দায়কে কোনোভাবেই আ নরম করে বলার কোনো সুযোগ নেই। কারণ এখানে শুধু অদূরদর্শিতা ছিল না। ছিল একটা কোল্ড ইনডিফারেন্স, আর ছিল একটা ক্রিমিনাল নেগলিজেন্স। ছিল এমন এক মানসিকতা যেখানে শেখ হাসিনার আমলে শুরু হওয়া কোনো কিছুই রাখা যাবে না। আর সেই প্রতিহিংসার মূল্য কারা দিচ্ছে? দিচ্ছে আজকে শিশুরা, নিষ্পাপ শিশুরা। এই অপরাধের কোনো ক্ষমা হয় না দর্শক। এই অপরাধের শাস্তি হয়। এখন প্রশ্ন হলো যে কোনো দেশে যদি আজকে একটা ভালো শাসন ব্যবস্থা থাকতো তাহলে কি হতো? কি হওয়ার কথা ছিল? একটি সুশাসিত দেশে এমন ঘটনার পর সাধারণত কয়েকটি জিনিস অবিলম্বে দেখা যেত। প্রথমত এমার্জেন্সি প্রকিউরমেন্ট শুরু হতো। দ্বিতীয়ত মিস চিলড্রেনদের জন্য ন্যাশনাল ক্যাচ আপ ক্যাম্পেইন চালু হতো। তৃতীয়ত সংসদীয় শুনানি, সবচেয়ে ইম্পোর্টেন্ট সংসদীয় শুনানি বা ইনকোয়ারি হতো। চতুর্থত কোন স্তরে প্রকিউরমেন্ট ফেইলিয়ার বা পলিসি স্যাবোটাজ হয়েছে তার অডিট হতো। পঞ্চমত দর্শক, দায়ী মন্ত্রী, উপদেষ্টা বা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পদত্যাগ, অপসারণ বা বিচারের দাবি উঠত এবং অনেক ক্ষেত্রেই কিন্তু সেটি ঘটত। যেকোনো সভ্য দেশে সেটি ঘটত। একটা উদাহরণ দেই। যুক্তরাজ্যে সম্প্রতি চাইল্ডহুড ভ্যাকসিনেশন রেটটা কমে যাওয়ায় এবং মিজলস রিস্ক বাড়ার ঘটনা ঘটায় ২০২৬ সালে হাউস অফ লর্ডস কিন্তু একটি আনুষ্ঠানিক ইনকোয়ারি শুরু করেছে। যেখানে তারা সরাসরি জানতে চাইছে কেন ভ্যাকসিনেশন কভারেজ কমেছে এবং সরকার এখন কি করবে? অর্থাৎ সুশাসনের দেশে শুধুমাত্র কভারেজ ডিক্লাইন এই মানে শুধুমাত্র রেটটা কমেছে শুধুমাত্র এই চিন্তা থেকে কিন্তু একটা ইনকোয়ারি হয়ে যায়। সেখানে শত, শত শিশু মৃত্যুর পর্যায়ে পৌঁছে গেলে এবং শত, শত হাজার, হাজার লক্ষ, লক্ষ শিশু জীবন ঝুঁকির মধ্যে পৌঁছে গেলে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে কি পরিমাণ ঝড় উঠতো সেটাকে আমরা কল্পনা করতে পারি। শুধু এই কারণেই কিন্তু একটা সরকারের পতন হয়ে যায় দর্শক, কিংবা কোন সভ্য সরকার হলে সেটাতে পদত্যাগ করে। আর বাংলাদেশে কি হচ্ছে দর্শক? বিএনপি কি করছে? তারা কি জাতীয় জরুরি টিকা পুনরুদ্ধার কোনো কর্মসূচি দিয়েছে? তারা কি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত কমিশন করেছে? তারা কি ইউনূস, নূরজাহান বেগম বা স্বাস্থ্য খাতে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কোন ধরনের জবাবদিহিতার মুখে দাঁড় করিয়েছে দর্শক? তারা কি সংসদের প্রধান যে সংসদে যে হাস্যকর যে সংসদে যে আলোচনা চলছে সেখানে কোন একটা প্রধান সময়ে একটা কোন আ এই শিশুদের কেন এরকম হলো? কেন আমাদের শিশুরা মারা যাচ্ছে? সেই আলোচনায় কি ব্যয় করেছে? না। বরঞ্চ তারা সংসদে তারা ব্যস্ত কি নিয়ে? এই জামাত শিবির, রাষ্ট্রবিরোধী শক্তি আর এই বিএনপি এরা কি নিয়ে ব্যস্ত? এরা ব্যস্ত হচ্ছে অবৈধ যে গণভোট আর যেই অবৈধ জুলাই সনদ সেগুলো নিয়ে তারা এখন আলোচনায় ব্যস্ত। এখন এখানেই দর্শক বিএনপি এবং তারেক জিয়ার ভূমিকা কিন্তু শুধু অক্ষমতা, অথর্বতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তারা হয়ে যায় এই যে ইউনূসের যেই অপরাধ, সেই অপরাধ, সেই দায়ের একজন সক্রিয় অংশীদার বা কমপ্লিসিট। কারণ তারা জানে কি ঘটছে, তারা জানে কি ঘটেছে, তারা জানে কে দায়ী এবং তারা জানে কি করা প্রয়োজন ছিল। তবুও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, তদন্ত করছে না, জবাবদিহিতা কিন্তু নিশ্চিত করছে না। আর এই সময়ে আমরা দেখলাম যে দেশে এতগুলো বাচ্চার মৃত্যুর দায়, অপরাধ কাঁধে নিয়ে ইউনূস কি করছেন? হাসি, হাসি মুখে জাপানি শিশুদের হাত থেকে উনি ফুল নিচ্ছেন।
আর প্রধানমন্ত্রী তারেক জিয়া কি করছেন? তিনি এই সময় তার কন্যাকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন। একদিকে শিশুরা মারা যাচ্ছে, অন্যদিকে নেতৃত্ব কি করছেন? ফুল গ্রহণে ব্যস্ত আর বিনোদনে ব্যস্ত। ভাবা যায় দর্শক, এটাই দেখায় যে আজকে বাংলাদেশ রাষ্ট্রের অগ্রাধিকারটা আসলে কোথায়? এটা স্পষ্ট করে দেখায় যে ইউনূস কি ধরনের অমানুষ। এটাই দেখায় যে তারেক জিয়া বাংলাদেশের মানুষকে, এদেশের শিশুদেরকে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন। করেন না। আ এটি অনেকটা তার সিনেমা দেখতে যাওয়া অনেকটা যেন রূপকের মতো। যে রাষ্ট্রে শিশুরা মারা যাচ্ছে, মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে জ্বালানির জন্য দাঁড়িয়ে যাচ্ছে। আর উনি যেন দূর থেকে একটা সিনেমা দেখছেন। এরকমই মনে হয়, তাই না দর্শক? বাস্তবে উনি আসলে একটা সিনেমাই দেখছেন। তো এবার একটু তুলনা করি দর্শক। আমরা একটু শেখ হাসিনার সময়টা একটু মনে করি। সেই সময় কোভিড মহামারীর মতো একটা বৈশ্বিক সংকটেও বাংলাদেশ দ্রুত টিকা সংগ্রহ, বিতরণ এবং ব্যবস্থাপনার যেই সক্ষমতা দেখিয়েছিল, সেটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক। একইভাবে ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ের কথাটা একটু চিন্তা করুন। সেই সময়ে পুরো বিশ্ব কিন্তু ভুগেছিল। এখনো ভুগছে। কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু দেশের মানুষকে আগলে রেখেছিল দর্শক। বিশ্বজুড়ে জ্বালানি চাপেও দেশীয় পর্যায়ে কিন্তু এখনকার মতো কোন ধরনের অরাজকতা আমরা দেখিনি। কেন? কারণ পরিকল্পনা ছিল, প্রস্তুতি ছিল, সমন্বয় ছিল, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ছিল এবং সবচেয়ে বড় কথা কি জানেন দর্শক? বড় কথা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশের মানুষকে রক্ষা করার সদিচ্ছা ছিল। আজ কি আছে? তেলের সংকট তৈরি হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে, টিকা নেই, শিশুরা মরছে। সিদ্ধান্ত আছে কিন্তু কোন দিক নির্দেশনা নেই, সরকার আছে কিন্তু কোন শাসন নেই। সংকট সব দেশেই আসে দর্শক, কিন্তু সব দেশ এইভাবে ভেঙে পড়ে না। যেই দেশে সঠিক নেতৃত্ব থাকে, সেই দেশ টিকে থাকে। আর যে দেশের নেতৃত্ব থাকে না, সেই দেশের মানুষ এরকম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। সেই দেশের শিশুরা, নিরীহ শিশুরা বিনা দোষে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে দর্শক। এই সংকট আমাদের আরেকবার দেখালো শেখ হাসিনা আসলে কতখানি দক্ষ শাসক ছিলেন। দেখালো যে দেশটা আসলে কার হাতে নিরাপদ ছিল। দেখালো দেশটা আসলে কেবলমাত্র কার হাতে আসলে নিরাপদ থাকবে। তার নাম শেখ হাসিনা। তাই না দর্শক?